ক্লাসে দেখেছিলাম যে বটম আপ পার্সিং কিভাবে কি করতে হয়, এটা বেসিক দেখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা ফাইনালি পার্সিং এর কাজ শুরু করবো। সো কম্পাইলারের পার্সিং করার জন্য আমি বলেছিলাম পার্স টেবিল প্রয়োজন। এখন পার্স টেবিল করার জন্য আবার দরকার হচ্ছে অটোমেটন। সো তুমি অটোমেটন করবা কোথা থেকে? কনটেক্সট ফ্রি গ্রামার থেকে, রাইট? সো তোমার কি প্রয়োজন, এই যে তুমি যে কনটেক্সট ফ্রি গ্রামার দিচ্ছ, এই কনটেক্সট ফ্রি গ্রামার অনুযায়ী তোমার হচ্ছে কম্পাইলারে পার্সিং করানো প্রয়োজন, রাইট? সো এই পার্সিং করার জন্য কম্পাইলারের দরকার পড়ে হচ্ছে পার্স টেবিলের। ওকে, এখন এই পার্স টেবিলে আমার কনটেক্সট ফ্রি গ্রামার থেকে পার্স টেবিলে আসতে আমার মাঝে যে স্টেপটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অটোমেটন। সো কনটেক্সট ফ্রি গ্রামারটা আমি দিচ্ছি, কম্পাইলার ফার্স্টে অটোমেটন করছে কনটেক্সট ফ্রি গ্রামার করে রুলস এর উপরে, সেখান থেকে পার্স টেবিল জেনারেট করছে। তুমি এই পার্স টেবিল জেনারেট করার পরে ফাইনালি এই পার্সিং করতে পারছে। সো দিস ইজ দ্য হোল জার্নি। ওকে, সো এই যে পার্স টেবিলটা, এটা কি আমার কোন পার্সারের পার্স টেবিল বানাচ্ছি সে অনুযায়ী ডিফারেন্ট হবে। যেমন LR0 পার্সারের পার্স টেবিল একরকম, দেন SLR1 পার্সারের পার্স টেবিল একরকম, CLR1 পার্সারের পার্স টেবিল একরকম, সো ওকে। সো আমরা প্রথমেই যে পার্স টেবিলটা বানাবো সেটা হচ্ছে LR0 পার্স টেবিল। LR0 পার্সারের পার্স টেবিলটা আমরা আজকে বানানো দেখবো। এখন দেখো, এই যে অটোমেটন স্টেপটা, হ্যাঁ, এই অটোমেটন আবার LR0 পার্স টেবিলের ক্ষেত্রে যে জিনিস, SLR1 এর পার্স টেবিলের ক্ষেত্রে সেম জিনিস। অটোমেটনে কোনো চেঞ্জ নেই। এই অটোমেটন থেকে আমি LR0 এর পার্স টেবিল বানাই, আবার এই অটোমেটন থেকে আমি SLR1 এর পার্স টেবিল বানাই। সো তার মানে পার্স টেবিল বানানোর ক্ষেত্রে দেখো আমার অটোমেটন পর্যন্ত কিন্তু স্টেপ সেম। এই যে কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমি যে অটোমেটনটা করব সেই পর্যন্ত আমার স্টেপ সেম। চেঞ্জটা কোথায় চলে আসবে? বিভিন্ন ধরনের পার্সেলের পার্স টেবিল হয় বিভিন্ন রকমের, সো চেঞ্জটা চলে আসছে আমার পার্স টেবিলে। ওকে, সো আমরা আজকে প্রথমে অটোমেটনটা করব। সো এই অটোমেটনটাকে বলা হয় হচ্ছে LR0 অটোমেটন। ওকে, সো এই LR0 অটোমেটন দিয়েই আমরা LR0 এর পার্স টেবিল বানাবো, আবার এই অটোমেটন দিয়ে LR0 অটোমেটন দিয়ে আমরা SLR1 এর পার্স টেবিল বানাবো। আবার যদি CLR1 প্রয়োজন পড়তো তাহলে CLR এর পার্স টেবিল আমরা বানাবো। ওকে, ঠিক আছে। সো ধরো অটোমেটনের জন্য তো তোমার তো প্রয়োজন হবে প্রথমে একটা কনটেক্সট ফ্রি গ্রামার। সো ধরো তোমাকে আমি একটা বেসিক কনটেক্সট ফ্রি গ্রামার দিচ্ছি, ই ইজ ইন দ্য প্রোডাকশন হেড, ই প্লাস টি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। ওকে, আচ্ছা, আমরা যেই কনটেক্সট ফ্রি গ্রামারের পার্সপেক্টিভ থেকে পার্সিং এর এক্সাম্পল দেখেছিলাম গত ক্লাসে, বেসিক ভার্সনটা, সেটার পার্সপেক্টিভ থেকে আজকে আমরা দেখবো পার্স টেবিলে কি কি চেঞ্জ চলে আসে। ওকে, ফাইন। তারপরে রুলসটা ছিল ই ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। নেক্সট রুলসটা কি ছিল? টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি ইন্টু এফ ইজ ইন দ্য প্রোডাকশন বডি, টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এফ ইজ ইন দ্য প্রোডাকশন বডি, আবার এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড, আই টি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। ওকে, সো এটা আমাদের গিভেন কনটেক্সট ফ্রি গ্রামার। এখন আমরা এই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমাদের যে স্টেপটা, নেক্সট স্টেপ অটোমেটন, এই অটোমেটনটা করব। সো দেখো, অটোমেটনের ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার অগমেন্টেশন। ঠিক আছে, আমি ফার্স্ট একটা অগমেন্টেশন করি, দেন ওই অগমেন্টেড কনটেক্সট ফ্রি গ্রামারের উপরে আমি অটোমেটন করা শুরু করি। সো আমি এখানে একটা অগমেন্টেশন করবো। সো আমার অগমেন্টেড কনটেক্সট ফ্রি গ্রামারটা কি হবে দেখো। ওকে, সো আমি অগমেন্টেশনটা কি ধরনের অগমেন্টেশন করি? আমি একটা নতুন প্রোডাকশন রুল এখানে অগমেন্টেড করি। যে প্রোডাকশন রুলের প্রোডাকশন বডিতে আমার থাকে হচ্ছে এই যে গিভেন কনটেক্সট ফ্রি গ্রামারটার স্টার্ট নোট, বা ট্রি এর পার্সপেক্টিভ থেকে বলে রুট নোট। সো আমাকে যে কনটেক্সট ফ্রি গ্রামারটা দেওয়া আছে তার যে রুট নোট বা স্টার্ট নোটটা আছে, সেই স্টার্ট নোটটাকে আমি কি করি, একটা যে বললাম অগমেন্টেড রুলস নিয়ে আসবো, সেই অগমেন্টেড রুলস এর প্রোডাকশন বডিতে নিয়ে আসি। সো এখানে আবার স্টার্ট নোটটা হচ্ছে ই। সো ই কে আমি প্রোডাকশন বডিতে নিয়ে আসলাম, আর প্রোডাকশন হেডে ধরো আমি একটা নন টার্মিনাল নিলাম যেটা অলরেডি এখানে এক্সিস্ট করে না, বিকজ যদি এক্সিস্ট করে তাহলে তো সেটা আমার অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারের পোর্শন হয়ে যাচ্ছে। বাট এটা যে আমি অগমেন্টেশন করলাম, এটা তো আমার অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারের পোর্শন ছিল না, এটা আমি অটোমেটন করার আগে অগমেন্টেশন করে নিচ্ছি। সো ধরো আমি ই প্রাইম দিলাম। এখন দেখো ই প্রাইম,
এই একটা অগমেন্টেড রুলস নিয়ে এসেছে এবং সেই রুলস এ শুধুমাত্র প্রোডাকশন হেড হিসেবে ই প্রাইম আছে, আর কোথাও কিন্তু আমার ই প্রাইম নেই কনটেক্সট ফ্রি গ্রামারে। সো ইটস সেফ। কিন্তু আমি যদি বলতাম ধরো টি, তাহলে কিন্তু টি ইজ নট দ্য সেফ অপশন হেয়ার, বিকজ টি দিয়ে অলরেডি আমার কনটেক্সট ফ্রি গ্রামারে অ্যাকচুয়াল রুল এক্সিস্ট করে। ওকে, সো আমরা এমন একটা নন টার্মিনাল নিয়ে আসবো যেটা অলরেডি আমার এখানে এক্সিস্ট করে না, বা তুমি যদি এখানে টি প্রাইম লিখতে, স্টিল কিন্তু এটা একটা ভ্যালিড অপারেটেড রুটস হয়ে যেত, বিকজ টি প্রাইম নামে আমার কনটেক্সট ফ্রি গ্রামারে কোনো নন টার্মিনাল এক্সিস্ট করছে না অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারে। ওকে, সো আমরা ধরো ই প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি এটাকে, সো ই প্রাইম নিয়ে আসলাম। এখন ই প্রাইম কিন্তু আমি লিখতে পারতাম না যদি আমার অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারে ই প্রাইম দিয়ে কোনো রুলস থাকতো, তখন ধরো আমি একটা নন টার্মিনাল জি নিয়ে আসতাম, বিকজ জি নামে কোনো কিছু নেই। ঠিক আছে, ফাইন। সো আমি একটা অগমেন্টেশন করলাম, একটা প্রোডাকশন রুলস লিখলাম, বাকি যে রুলস গুলো ছিল দে আর আনচেঞ্জড। সো তাদেরকে আমি এভাবে রেখে দিচ্ছি। দেন হচ্ছে আমার এফ, হচ্ছে আমার এফ থেকে আইডি। ফাইন। সো এই অগমেন্টেড কনটেক্সট ফ্রি গ্রামার থেকেই আমি এখন আমার অটোমেটন শুরু করবো। সো দেখো অটোমেটনটাতে কি করব, we are starting our automation. অটোমেটনের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এই যে দেখো, আমি যে প্রোডাকশন রুলসটা নিয়ে আসলাম অগমেন্ট করে, এই প্রোডাকশন রুলস থেকে আমি অগমেন্টেশন, আমি হচ্ছে আমার অটোমেটন শুরু করব। নাও আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ, যে এখানে আমার অগমেন্টেশন করার কেন প্রয়োজন পড়লো, এই রুলসটাকে আমি কেন অগমেন্টেশন করলাম, যদি না করতাম তাহলে কি সমস্যা হতো। আই উইল আস্ক দিস ইন দ্য নেক্সট ক্লাস। সেইটা তোমরা নিজেরা একটু চিন্তা করে বের করবা, বিকজ তোমাদের যে কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং বেসড কোয়েশ্চেন আসে। ঠিক আছে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন অনেক সময় ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে ধরো পাঁচটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, তিনটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকলো, পাঁচটার মধ্যে ধরো তোমার দুইটা থাকলো ক্রিটিক্যাল থিঙ্কিং বেস, তিনটার মধ্যে ধরো তোমার দুইটা থাকলো বা একটা থাকলো ক্রিটিক্যাল থিঙ্কিং বেসড কোয়েশ্চেন। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে অগমেন্টেশন করেছিল প্রোডাকশন রুলসটাকে, কেন প্রয়োজন পড়েছিল, না করলে কি কোনো সমস্যা হতো। তো আই উইল আস্ক দিস ইন দ্য নেক্সট ক্লাস, লেট মি নো। যদি না পারো কোনো সমস্যা নেই, আমি এক্সপ্লেন করে দিব, বাট অ্যাট ফার্স্ট ইউ শুড থিঙ্ক। ওকে, ফাইন। সো এখন আমি কি বললাম, যে আমি এই যে অগমেন্টেড রুলসটা এনেছি, এই অগমেন্টেড রুলসটা থেকে আমি আমার অটোমেটন শুরু করি। সো আমার অগমেন্টেড রুলসটা কি ছিল, ই প্রাইম ইজ ইন দ্য প্রোডাকশন হেড, ই ইজ ইন দ্য প্রোডাকশন বডি। ওকে, সো এই যে বলছি যে আমি অটোমেটন করবো ফার্স্ট স্টেপ, এই অটোমেটন মানে হচ্ছে আমি কম্পাইলারকে প্রত্যেকটা রুলস পড়াবো। কি বললাম, অটোমেটন মানে হচ্ছে আমি কম্পাইলারকে প্রত্যেকটা রুলস পড়াবো, আমার কনটেক্সট ফ্রি গ্রামারে যে রুলস গুলো এক্সিস্ট করছে এই সবগুলো রুলস আমি কম্পাইলারকে পড়াবো। সো এখন পুরো রুলসটা তো আর একসাথে পুরোটা পড়ে ফেলতে পারবে না, রাইট, আমরা একটা একটা করে পড়বো। সো কত দূর পর্যন্ত পড়েছি সেটা আমরা একটা ডট দিয়ে ট্র্যাক করবো। ঠিক আছে, যেমন এই রুলসটা মাত্র পড়া শুরু করেছি, অগমেন্টেড এই রুলসটা। ওকে, সো অগমেন্টেড রুলসটার প্রোডাকশন হেডে ছিল ই প্রাইম, প্রোডাকশন বডিতে তো আবার অনেক কিছু একসাথে থাকবে, সবকিছু তো আর আমি একসাথে পড়তে পারবো না, সো আমি একটা একটা করে পড়া শুরু করবো। সো কারেন্টলি আমি পড়ছি কাকে, ই কে, বিকজ ই সবার প্রথমে আছে। সো আমি এই ডটটা দিচ্ছি এর লেফট সাইডে। এই ডটটা দেওয়ার মানে আমি বলেছি যে আমি কতদূর পর্যন্ত পড়েছি রুলসে সেটা ট্র্যাক করছি, এবং এই ডটের এক্স্যাক্টলি রাইট সাইডে যে আছে, ঠিক আছে, ডটের এক্স্যাক্ট রাইট সাইডে যে আছে, এই কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমি শুধুমাত্র তাকেই পড়ছি। যেমন এখানে আমার ডটের রাইট সাইডে আছে ই, সো আমি আমার কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে এখন শুধু ই কেই পড়ছি। ঠিক আছে, ইকেই কেন পড়ছি, বিকজ প্রোডাকশন বডিতে ই সবার প্রথমে ছিল। ওকে, তো আমি তো প্রথম থেকে পড়া শুরু করবো রুলস, মাঝ থেকে বা শেষের দিকে গিয়ে তার পড়বো। ওকে, সো এখন দেখো তিন ধরনের কেস সিনারিও হতে পারে। একটা কি হতে পারে, আমি ডটের পরে একটা নন টার্মিনাল পড়তে পারি, রাইট, বা আমি ডটের পরে একটা টার্মিনাল পড়তে পারি, বাকি আমি ডটের পরে এমটি স্ট্রিং বা এপসাইলন পড়তে পারি। ওকে, সো যদি নন টার্মিনাল পড়ি তাহলে কি হবে, দেখো যেই নন টার্মিনালটাকে পড়ছি তার জন্য যতগুলো রুলস আছে সেই রুলস গুলোকে আমি পড়া শুরু করব।
ঠিক আছে। সো এখন আমি ডটের পরে ই নন টার্মিনালটাকে পড়ছি। সো তার মানে ই এর জন্য আমার অ্যাকচুয়াল কনটেক্সট ফ্রি গ্রামারে যে রুলস গুলি ছিল সেগুলো আমি এখন পড়া শুরু করবো। সো ই এর জন্য কি কি রুলস ছিল দেখো, ই ইজ ইন দ্য প্রোডাকশন হেড, ই প্লাস টি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো এই রুলসটা আমি পড়বো, পড়ার চেষ্টা করবো, ই প্লাস টি। আরেকটা রুলস ছিল ই ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। সো এই রুলসটা পড়ার চেষ্টা করবো। এখন দেখো, এগেন এই রুলস গুলো যে আমি ওপেন করলাম পড়ার জন্য, আমি তো সব পুরো রুলসটা একসাথে পড়ে ফেলতে পারবো না। আমাকে কি ওয়ান সিম্বল অ্যাট এ টাইম পড়ে যেতে হবে, রাইট? ওয়ান টোকেন অ্যাট এ টাইম, বা ওয়ান নন টার্মিনাল অ্যাট এ টাইম, রাইট? বা এমটি স্ট্রিং তো এমটি স্ট্রিংটা পড়ার কিছু, রাইট? সো আমি দেখো কোথা থেকে পড়া শুরু করছি, প্রোডাকশন বডিতে সবার প্রথমে যে আছে তার কাছ থেকে পড়া শুরু করছি। সো এই রুলসটা ওপেন করলাম পড়ার জন্য। এই রুলসটা প্রোডাকশন বডিতে সবার প্রথমে আছে ই। সো আমি ই কে পড়া শুরু করছি। সো কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমি এখন ই কে পড়ছি। ই কে আমার একটা নন টার্মিনাল, সো ই এর জন্য রুলস গুলো ওপেন করতে হবে। সো ই এর জন্য যে রুলস গুলো আবার ওপেন হবে তাদের চেহারা খানিকটা এরকমই হবে দেখতে, রাইট? সো এই দুইটা জিনিস অলরেডি আমার এখানে এক্সিস্ট করে। কিভাবে এক্সিস্ট করে দেখো, এই রুলসটাতে তো আমি ইকে পড়ছি, আর পরের রুলসটাতে যদি দেখো আমি এই রুলসটা ওপেন করেছি পড়ার জন্য। তো সবার প্রথমে আছে টি, আমি টি কে পড়া শুরু করছি। তাহলে দেখো এই সেম চেহারার দুইটা জিনিস অলরেডি এখানে এক্সিস্ট করছে। হ্যাঁ, এমন যদি হতো সামনে গিয়ে কোথাও এসেছে তাহলে আমি অবশ্যই ওপেন করতাম, বাট দেখো আবারই এইখানেই আমার পরের দুই লাইন সেম চলে আসছে। সেম জিনিস তো আমার লেখার দরকার নেই, এক জিনিস তো আমার চার পাঁচবার পড়ার দরকার নেই। ঠিক আছে। সো আমি যখন এই ইয়ের জন্য রুলস গুলো ওপেন করলাম, আমি দেখলাম যে আমার এই সেম দুইটা রুলস আবার ওপেন হচ্ছে, এবং সেম জায়গাতেই ডট আছে। যদি ডিফারেন্ট জায়গাতে ডট থাকতো, যদি ধরো এমন হতো আমার টি এর এখানে ডট আছে, আহ তখন কিন্তু আমার ডটের পজিশন চেঞ্জ হলে আমি কিন্তু পড়তাম। বাট যেহেতু আমার সেম জায়গাতে ডট আছে, সেম রুলস, তো একই রুলস আমার দুইবার পড়ার কোনো প্রয়োজন নেই। তো আমি কি করলাম, এদেরকে আর নতুন করে আবার লিখলাম না, বিকজ ওরা অলরেডি আমার এখানে এক্সিস্ট করছে। আচ্ছা, প্রথম রুলসটা গেল। এখন পরের রুলসটা দেখো, আমি ডটের পরে টি কে পড়তে পারছি। টিটাকে, ইয়েস স্যার বলো, বলো। আমি, আচ্ছা, কতটুকু লাস্ট শুনেছিলে বাবা? আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে আমি বলেছিলাম যে এখানে ডটের পরে ই আছে, সো আমি ই এর প্রোডাকশন রুলস গুলো আবার ওপেন করবো, তাহলে আমার কি আসবে, ই প্লাস টি, আর একটা আসবে হচ্ছে টি। সো দেখো আমি এই এর জন্য আবার যদি এই রুলস গুলো ওপেন করি, আবার এই সেম চেহারা একদম এক্সাক্ট কপি আমার এখানে অলরেডি এক্সিস্ট করছে। একই জিনিস তো দুইবার পড়ার কোনো প্রয়োজন নেই, রাইট? একই রুলস। সো একই রুলস দুইবার পড়ার প্রয়োজন নেই, গিভেন টু দ্য সিচুয়েশন যে দেখো দুইজনের সবকিছু সেম জায়গায় আছে, ডট সেম জায়গায়, পরবর্তীতে আমার যে সিম্বল গুলো আছে তারা একদম সেম জায়গায় আছে, তাই তাদেরকে আমি আর সেকেন্ড টাইম লিখছি না। ঠিক আছে, যেহেতু একদম এই সেম জিনিসটাই আমি এখানে পড়ার চেষ্টা করছি, সো আমি এটাকে একবারই লিখছি, আমার ডাবল টাইম এটাকে লেখার কোনো দরকার নেই। এই সেম জায়গায় যদি সামনে লিখতাম তখন তো আর আমি আলাদা করে ট্র্যাক করতে পারছি না যে পিছনে পড়ে এসেছে কিনা, তাহলে সামনে গিয়ে আমি ওপেন করতাম। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে এই রুলস এর জন্য তো আমি বুঝলাম, এরপরে যে রুলসটা আছে ডটের পরে টি আছে। ওকে, টি একটা নন টার্মিনাল। তার মানে আমি কি বলেছি, যখনই আমি একটা নন টার্মিনাল করব তখন আমার কি করতে হবে, সেই নন টার্মিনালের জন্য আমার কনটেক্সট গ্রামারে যে রুলস গুলি ছিল সেগুলিকে ওপেন করতে হবে। ঠিক আছে। সো দেখো টি এর জন্য আমার কি কি রুলস আছে, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, টি ইনটু এফ ইজ ইন দা প্রোডাকশন বডি, আর আরেকটা রুলস আছে টি ইজ ইন দা প্রোডাকশন হেড, এফ ইজ ইন দা প্রোডাকশন বডি। সো রুলস দুটো ওপেন করি, টি ইজ ইন দা প্রোডাকশন হেড, T into F is in the production body, আর একটা রয়েছে হচ্ছে T is in the production head, F is in the production body। এখন দেখো আমার এখানে এই রুলসটা মাত্র ওপেন করেছি, তো পড়া শুরু করবো। এখানে আমি ডটের পরে টি দেখতে পাচ্ছি, তার মানে টি এর জন্য রুলস গুলো ওপেন করতে হবে। সো টি এর জন্য দুইটা রুলস যদি ওপেন করো তাহলে দেখবে একদম সেম চেহারা আসবে, টি স্টার এফ, আর আসবে হচ্ছে ডট এফ। ডট এফ কেন, বিকজ আমি তো এই রুলসটা নতুন ওপেন করেছি, সো পড়া শুরু করবো আবার প্রথম থেকে। সো দেখো
সেম জিনিস, একদম এক্সাক্ট কপি, প্রত্যেকটা সিম্বল প্রত্যেকটা ডট একদম সেম জায়গায় আছে। সো সেম জিনিস আমার দুইবার লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। সো আমার যেহেতু অলরেডি এটা এখানে এক্সিস্ট করছে, সো আমি আর এটাকে সেকেন্ড টাইম লিখছি না। ঠিক আছে, এখানে লিখছি না, যদি সামনে কোথাও লেখার প্রয়োজন হয় তাহলে কিন্তু লিখবো, যদি ওখানে এক্সিস্ট না করে। কিভাবে লিখবো ওটা সামনে দেখবো। ঠিক আছে, সো তারপরে দেখো এই রুলসটাতে আমি কি করছি, ডটের পরে এফ নন টার্মিনাল কে করছি। সো এফ আমার আরেকটা নন টার্মিনাল, এবং এফ এর জন্য কোনো রুলস আমি এখনো এখানে ওপেন করিনি। সো এফ এর জন্য আমি রুলস ওপেন করলাম, এফ ইজ ইন দা প্রোডাকশন হেড, আইডি ইজ ইন দা প্রোডাকশন বডি। এখন দেখো আইডিটা একটা টার্মিনাল, টার্মিনালের জন্য তো কোনো রুলস এক্সিস্ট করে না যেখানে টার্মিনালটা প্রোডাকশন হেডে আছে। সো টার্মিনালের জন্য আমার আলাদা করে কোনো রুলস ওপেন করার কিছু নেই, টার্মিনাল আমি ডিরেক্ট করে যাচ্ছি। যেটা নন টার্মিনালের ক্ষেত্রে আমার কি করার প্রয়োজন পড়ছিল, তাদের রুলস গুলো ওপেন করে আমার পড়া শুরু করার প্রয়োজন পড়ছিল। সো এই যে দেখো এখানে কিন্তু আমার আর কাউকে ওপেন করার নেই। সো এই যে আমার প্রথম যে ব্লকটা তৈরি হলো, এটাকে আমি বলছি আমার ফার্স্ট আইটেম সেট। এটা হচ্ছে আমার ফার্স্ট আইটেম সেট, এবং এই আইটেম সেটটার নাম আমি দিলাম I0 আইটেম সেট। ঠিক আছে, আমার ফার্স্ট আইটেম সেট তৈরি হলো এবং এই আইটেম সেটটার নাম আমি দিচ্ছি I0 আইটেম সেট। এখন তোমার টার্গেট কি ছিল, ফুল রুলস গুলা একই মানে একদম কমপ্লিটলি পড়া, সবগুলি রুলস, তাই না? সো তুমি তো এখানে মাত্র রুলস গুলা পড়া শুরু করেছো, সো তার মানে কি করতে হবে, ওয়ান বাই ওয়ান সিম্পল তোমার সামনে পড়তে পড়তে যেতে হবে। ওকে, সো প্রথমে ধরো, এখন তুমি যদি এই ই এর, এখন এই রুলসটার ক্ষেত্রে চিন্তা করো, তুমি কি করছো, ই কে পড়ছো। এখন তুমি যদি ই এর পরের সিম্বলটা পড়তে চাও, তোমার কি করতে হবে, এই ডট কে এক ঘর রাইট শিফট করে দিতে হবে, বা ই কে এক ঘর লেফট শিফট করে দিতে হবে, তাহলে তো তুমি পরের সিম্বলটা পড়তে পারবে, তাই না? সো আমরা প্রথমে ই কে এক ঘর লেফট শিফট করি। সো ই কে যদি এক ঘর লেফট শিফট করি, ধরো এখানে এই চেহারায় আছে আমার ডট ই। সো ই কে যদি আমি এখন লেফট শিফট করি তাহলে আমার চেহারাটা কেমন হয়ে যাবে, লাইক দিস ওয়ান, রাইট? সো ই কে আমরা এক ঘর লেফট শিফট করলাম, ই কে যদি এক ঘর লেফট শিফট করি তাহলে আমার চেহারাটা হবে হচ্ছে এরকম। ই প্রাইম এখানে আছে, ই দেন ডট। এখানে দেখো ডটের পরে কি আছে, আমার এমটি স্ট্রিং আছে বা এপসাইলন আছে, মানে কি ফাঁকা জায়গা কিছু নেই। সো এমটি স্ট্রিং এপসাইলন বা ফাঁকা জায়গা তো কিছু পড়ার নেই, রাইট? এখন দেখো পরের রুলসটাতেও কিন্তু ডটের পরে ই ছিল। তো পরের রুলসটাতেও কি তোমার ই এখন লেফট শিফট হয়ে যাচ্ছে, বিকজ আমি বলেছি কি এখানে আমি ই কে লেফট শিফট করছি সেই জায়গায় যেখানে আমার ডটের পরে ই আছে। সো আমি সেইখানে ই কে এখন লেফট শিফট করছি। সো এই রুলসটাতে আমার ডটের পরে ই ছিল, এই রুলসটাতেও আমার ডটের পরে ই ছিল। সো এই দুইটা রুলসে কি হয়ে যাবে, ই এক ঘর আমার লেফট শিফট হয়ে যাবে। ঠিক আছে, সো পরের রুলসটাতে তাহলে কি হয়ে যাবে, ই ইজ ইন দ্য প্রোডাকশন হেড, ই দেন ডট দেন প্লাস ডট। এখানে আর কোথাও কিন্তু ডটের পরে ডিরেক্ট কি নেই। সো আমার আর এখানে অন্য কোনো রুলস কে ই এর জন্য লেফট শিফট করা প্রয়োজন পড়ছে না। সো এখন দেখো এইখানে তো আমি ডটের পরে এপসাইলন পড়ছিলাম বা এমটি স্ট্রিং পড়ছিলাম, সো দেয়ার ইজ নাথিং দেয়ার, এমটি স্ট্রিং তো আলাদা করে কিছু পড়ার নেই। সো আমার এখানে বলতে পারি এই রুলসটা আমার পুরোপুরি পড়া শেষ। এখন পরের রুলসটাতে দেখো, পরের রুলসটাতে কি পড়ছে, আমি ডটের পরে প্লাস পড়ছি। ডট দিয়ে কি বোঝায়, ডটের এক্সাক্ট রাইট সাইডে যে আছে তাকে আমি পড়ি, সো এখানে আমি প্লাস করছি, প্লাসটা কি আমার একটা টার্মিনাল। সো প্লাসের জন্য তো আলাদা করে কোনো রুল হবে না, বিকজ টার্মিনাল তো কোথাও প্রোডাকশন হেডে থাকে না। সো তার মানে আমার এখানে আর কিছু ওপেন করার নেই, এবং এখন এই I0 আইটেম সেট থেকে এখানে কিছু শিফট হয়েও আর আসবে না ই এর জন্য। সো আমি কি বললাম, আমার এই আইটেম সেটটাও ডান, এবং এই আইটেম সেটটাকে আমি নাম দিলাম আমার I1 আইটেম সেট। ঠিক আছে, এটা হচ্ছে আমার I1 আইটেম সেট। ওকে, শুধু ই কে শিফট করেছি, এবার আমরা টি কে শিফট করি, বিকজ প্রত্যেকটা রুলসই তো আমার পড়া শেষ করতে হবে। হ্যাঁ, সো এবার আমরা টি কে যদি এক ঘর লেফট শিফট করি, তাহলে দেখো টি এর জন্য ডটের পরে টি আছে, এরকম দুইটা রুলস আছে, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। সো এই দুইটা জায়গায় এখন আমার টি এক ঘর করে লেফট শিফট হবে। সো তুমি যাকে লেফট শিফট করছো তার জন্য খেয়াল করবা যে আইটেম সেট থেকে তুমি লেফট শিফট করে আসছো, সেই আইটেম সেটে কোথায় কোথায় ডটের পরে সে আছে, যেই জায়গায় সে আছে সেই প্রত্যেকটা রুলসেই তোমার কি হবে, সে এক ঘর করে লেফট শিফট হয়ে যাবে। যেমন এখানে টি কে আমরা লেফট শিফট করছি, তার মানে I0 আইটেম সেট থেকে টিকে যেহেতু এখন লেফট শিফট করছিলাম, সো I0 আইটেম সেটে এই দুইটা রুলসেই আমার ডটের পরে ডিরেক্টই আছে।
এই রুলসে দেখো ডটের পরে ডিরেক্ট টি নেই, সো এই রুলস নিয়ে আমি এখন কাজ করবো না। শুধু এই রুলসটা এবং এই রুলসটাতে আমার ডটের পরে ডিরেক্ট টি আছে, সো এই দুইটা রুলসে আমি টি কে এখন লেফট শিফট করে দিব ডটের লেফট সাইডে। সো দেখো প্রথম রুলসটাকে যদি নিয়ে আসি তাহলে চেহারাটা হয়ে যাবে এরকম টি ডট, আর পরের রুলসটাকে যদি নিয়ে আসি তাহলে এটা চেহারা হয়ে যাবে এরকম টি ডট স্টার এফ। ওকে, সো এই দুইটা রুলস আমি নিয়ে আসলাম এখানে। এখন আমাদের কাজ হচ্ছে দেখা যে আমাদের এই যে নিয়ে আসলাম দুইটা রুলস কে, এখান থেকে আবার নতুন কোনো রুলস আমার ওপেন হবে কিনা। সো দেখো প্রথম রুলসটাতে আমি টি এর পরে ডট আছে এবং তারপরে কি আছে, আমার এমটি স্ট্রিং আছে বা সাইলন আছে বা ফাঁকা জায়গা ব্ল্যাঙ্ক স্পেস। সো কিছু পড়ার নেই ওখানে আলাদা করে, এমটি স্ট্রিং বা সাইলন বা ফাঁকা জায়গা ব্ল্যাঙ্ক স্পেস আলাদা করে তো কিছু পড়ার নেই, রাইট? সো আমার এই রুলসটা, তার মানে আমি বলতে পারি ইয়াস আমার এটা পড়া শেষ। এখন পরের রুলসটাতে দেখো আমি ডটের পরে স্টার করছি এখানে, ঠিক আছে? সো স্টার কি, আমার একটা টার্মিনাল, টার্মিনালকে তো তোমার এমন কোনো জায়গা নেই যে টার্মিনালের জন্য তোমার প্রোডাকশন হেডে আছে টার্মিনালের জন্য কোনো রুলস, সো তুমি ওটার জন্য কোনো রুলস ওপেন করবে, টার্মিনাল তো কখনোই প্রোডাকশন হেডে থাকবে না। তার মানে কি আমার এই আইটেম সেটও ডান, বিকজ এখানে আমার কিছু ওপেন করার নেই এবং I0 থেকে এখানে আমার কিছু নিয়েও আসার আর নেই। So আমি বললাম এটা হচ্ছে আমার I2 আইটেম সেট। ওকে, টি কে শিফট করেছি, এবার আমরা এফ কে শিফট করি। এই দুইটা রুলস আমার কভার হয়ে গেছে। এখন এই পরের রুলসটাতে যদি আসো তাহলে দেখো এখন আমার এফ কে এক ঘর লেফট শিফট করা লাগতেছে। এফ কে যদি আমরা এক ঘর লেফট শিফট করি তাহলে ইট উইল লুক লাইক দিস, টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড দেন এফ দেন ডট। সো দেখো এফ এর জন্য লেফট শিফট করলে আমার এই একটা রুলসই আসবে, বিকজ এই একটা রুলসই আইটেম জিরোতে আমার ডটের পরে এফ আছে। ওকে, সো এই রুলসটা আমার চলে আসলো এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমার ডটের পরে এমটি স্ট্রিং বা এপসাইলন বা ব্ল্যাঙ্ক স্পেস আছে, সেগুলো আলাদা করে কিছু করার নেই, সো কোনো কিছু রুলস ওপেনও হবে না এখানে। সো এটা আমার I3 আইটেম সেট which is done. নেক্সট আমার এখান থেকে আর আইডি শিফট করা বাকি, সো আমরা এবার আইডি কে শিফট করি। আইডি কে শিফট করলে দেখো আমার কি আসবে, এফ ইজ ইন দা প্রোডাকশন হেড, আইডি ইজ ইন দা প্রোডাকশন বডি দেন ডট। দেখো আই আর ডি আলাদা করে কিন্তু কিছু মেন হয়নি এখানে, আইডি একটা টোকেন। ওকে, সো এই আইডি টোকেনটাকে আমি লেফট শিফট করবো, আই আর ডি আলাদা করে কিছু করছি না, আইডি পড়ছি কিন্তু আমি, ঠিক আছে? সো ফাইন, আইডি করলাম এবং লেফট শিফট করলাম, ডট এক ঘর রাইট সাইডে চলে আসলো এবং আমি দেখতে পাচ্ছি ডটের পরে আছে আমার এমটি স্ট্রিং এপসাইলন বা তোমার ব্ল্যাঙ্ক স্পেস। সো ব্ল্যাঙ্ক স্পেস এপসাইলন বা এমটি স্ট্রিং তো আলাদা করে কিছু পড়ার নেই, সো উই আর ডান। সো এটা হলো আমার I4 আইটেম সেট। I0 আইটেম সেট থেকে আর কাউকে কি শিফট করা বাকি আছে দেখো তো, নাকি সবাইকে শিফট করে ফেলেছে, নাকি আরো কাউকে শিফট করতে হবে, কোনো রুলস পড়িনি এখন এরকম আছে? বলতে পারবে I0 আইটেম সেটের পার্সপেক্টিভ থেকে? এনিওয়ান? এই পর্যন্ত যা করেছে এটা কি বুঝেছো? হ্যাঁ সব শেষ I0 আইটেম সেটের জন্য done। এখন নেক্সট কাজ কি হতে পারে বলো তো? রুলস কি কমপ্লিটলি পড়া শেষ হয়েছে তোমার? এখনো কিন্তু রুলস কমপ্লিটলি পড়া শেষ হয়নি। তোমার এখন I1 আইটেম সেট থেকে আবার ঠিক এইভাবে এক একটা করে সিম্বল লেফট শিফট করতে হবে, I2 থেকে করতে হবে, I3 থেকে করতে হবে যদি এক্সিস্ট করে, I4 থেকে করতে হবে যদি এক্সিস্ট করে। সো আমরা এখন আবার সামনে পড়তে পড়তে যাই, আমি এই অটোমেটন লেখাটা একটু মুছে দিচ্ছি। ফাইন, সো দেখো আমার এখান থেকে প্রথমেই শিফট করব কাকে, প্লাস কে, বিকজ এই রুলসটা আমার কমপ্লিটলি পড়া শেষ। ডট এখানে চলে এসেছে, এরপর এপসাইলন আছে, এপসাইলন কে বা এমটি স্ট্রিং কে আলাদা করে কিছু শিফট করার নেই, তাহলে আমাদের হোল লাইফ শুধু চলতেই থাকবে অটোমেটন, ঠিক আছে? আর পরের রুলসটাতে কি আছে দেখো, ডটের পরে প্লাস আছে, সো প্লাস কে আমরা এখন লেফট শিফট করে দিলাম। প্লাস কে যদি আমরা এখন লেফট শিফট করে দিই তাহলে আমার রুলসটা দাঁড়াবে ইজ ইন দা প্রোডাকশন হেড ই প্লাস ডট টি। ওকে, এখন দেখো আবার কি হচ্ছে, এখানে প্লাস থেকে আমার একটা রুলসে আসবে, এখানে আর কোনো রুলসে আমার ডটের পরে ডিরেক্ট প্লাস নেই, সো একটা রুলসে নিয়ে আসলাম এবং আনার পরে আমি এখন দেখতে পাচ্ছি ডটের পরে আমার টি আছে উইচ ইজ আ নন টার্মিনাল। তার মানে কি করতে হবে, এখন এই টি এর জন্য আমার রুলস গুলো ওপেন করতে হবে। টি এর জন্য দুইটা রুলস ছিল, সো তাদেরকে ওপেন করি, টি ইজ ইন দা প্রোডাকশন হেড ডট টি স্টার এফ ইজ ইন দা প্রোডাকশন বডি, আবার টি ইজ ইন দা প্রোডাকশন হেড ডট এফ ইজ ইন দা প্রোডাকশন বডি।
সো এই টি এর রুলস ওপেন করলাম। এখন এখানে দেখো ডটের পরে টি আছে, সো টি এর জন্য তুমি যদি রুলস ওপেন করো সেম ভার্সনই তোমার এখানে আসবে, ডট টি স্টার এফ আর হচ্ছে সো এই টি এর জন্য আলাদা করে তোমার রুলস আর লেখার প্রয়োজন নেই, বিকজ এই টি এর জন্য রুলস ওপেন করলে যেই চেহারা আসবে দে অলরেডি এক্সিস্ট ইন দিস আইটেম সেট। ওকে, ফাইন। এরপরে দেখো প্রথম রুলসটা তো দেখলাম, সেকেন্ড যে রুলসটা টি এর জন্য ওপেন হয়েছিল সেখানে আছে ডটের পরে এফ, এফ অ্যানাদার নন টার্মিনাল। এখন এফ এর রুলস ওপেন করতে হবে, এবং এফ এর রুলস ওপেন করলে আমি পাচ্ছি হচ্ছে এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড ডট আইডি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। ফাইন, এফ এর একটাই রুলস ছিল, এবং এখানে আমি রুলসটা ওপেন করার পরে ডটের পরে একটা টার্মিনাল পড়ছি। সো টার্মিনালের জন্য তো আর কোনো আলাদা করে রুলস ওপেন হবে না, বিকজ টার্মিনাল কোথাও প্রোডাকশন হেডে থাকে না। সো আমার আরেকটা আইটেম সেটও ডান এখানে, এবং এই আইটেম সেটটাকে আমি বললাম এটা হচ্ছে আমার I5 আইটেম সেট। I1 আইটেম সেট থেকে আর কোনো কিছু শিফট করার নেই, এখন আমরা I2 আইটেম সেটে যাই। I2 আইটেম সেটে দেখো প্রথম যে আমার আইটেমটা আছে ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি ডট ইজ ইন দ্য প্রোডাকশন বডি, এখানে ডট কে একদম লাস্টে চলে গেছে, ডটের পরে এখন আছে হচ্ছে আমার এপসাইলন বাই এফটি স্ট্রিং। সো এটার জন্য আলাদা করে কিছু করার নেই, বিকজ এপসাইলন বা এফটি স্ট্রিং তো আমি আলাদা করে পড়ি না। সো এটার জন্য আমার আলাদা করে কিছু শিফট করার দরকার নেই, কিন্তু পরের রুলসটাতে দেখো আমি ডটের পরে একটা টার্মিনাল পড়ছি উইচ ইজ স্টার। সো স্টারকে এক ঘর আমি এখন লেফট শিফট করব, লেফট শিফট করলে আমার এটা চেহারা হয়ে যাবে টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড টি স্টার ডট এফ ইজ ইন দ্য প্রোডাকশন বডি। এখানে আমার এই একটাই রুলস ছিল ডটের পরে স্টার, সো আমি এই রুলসটাকে নিয়ে আসলাম। এখান থেকে আমার আর কোনো কিছু শিফট হবে না স্টারের জন্য, এবং আমি দেখো এখানে এখন ডটের পরে এফ করছি, এফ কি আমার আরেকটা নন টার্মিনাল, এফ এর জন্য আমার রুলসটা ওপেন করতে হবে। এফ এর জন্য কি রুলস ছিল, একটাই ছিল, এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড আর আইডি ইজ ইন দ্য প্রোডাকশন বডি। যখনই একটা নতুন রুলস ওপেন করছি আমি কি সেটাকে প্রথম থেকে পড়া শুরু করছি, রাইট? সো ফাইন, এখানে আমার আর কিছু ওপেন হওয়ার নেই, সো আমার আরেকটা আইটেম সেট ডান। এই আইটেম সেটটাকে আমি বললাম এটা হচ্ছে আমার I6 আইটেম সেট, এবং I6 আইটেম সেটে আমার দুইটা আইটেম আছে। I5 আইটেম সেটে আমার চারটা আইটেম ছিল, I0 আইটেম সেটে আমার ছয়টা আইটেম ছিল। ঠিক আছে, ওকে। এবার I3 আইটেম সেটে যাই, ওখানে আমার একটাই আইটেম আছে, এবং আইটেমটা যদি খেয়াল করো ডটের পরে এপসাইলন বা স্ট্রিং আছে, সো আর কিছু করার নেই, সেখান থেকে কোনো কিছু শিফট করার নেই। I4 আইটেম সেটে যদি যাও আইডি আছে একজনই, এবং আইডিটা আবার পড়া শেষ, এরপরে আবার এমটি স্ট্রিং আছে, সো আলাদা করে এখানে আর কিছু শিফট করার নেই। এবার আমরা I5 আইটেম সেটে যাই। I5 আইটেম সেটে ডটের পরে টি পড়ছি, সো আমরা একবার টি কে লেফট শিফট করবো। সো এখন খেয়াল করো ডটের পরে টি কোথায় কোথায় আছে I5 আইটেম সেটে, এইখানে আছে ডিরেক্ট ডটের পরে টি, হ্যাঁ এখানে আছে ডটের পরে টি, আর এখানে আছে ডটের পরে টি। সো এই দুইটা আইটেম আমার এই আইটেম সেট থেকে আসবে, বিকজ এই দুইটা আইটেমেই আমার হচ্ছে ডটের পরে টি আছে, এবং এখন আমি টি কে একবার লেফট শিফট করছি। তাহলে প্রথমটার চেহারা হয়ে যাবে ই ইজ ইন দ্য প্রোডাকশন হেড ই প্লাস টি ডট ইজ ইন দ্য প্রোডাকশন বডি, এবং পরের রুলসটা হয়ে যাবে টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড টি ডট স্টার এফ ইজ ইন দ্য প্রোডাকশন বডি। আর কোনো আইটেম কিন্তু এই আইটেম সেট থেকে আসছে না। ফাইন, সো আমার এখান থেকে টি এর জন্য আর কোনো আইটেম আসবে না। এখন আমরা একটু এদিকে তাকাই, এখানে আমার ডটের অরে আর কিছু নেই, বা এপসাইলন আছে, এপসাইলন এমটি স্ট্রিং, আলাদা করে কিছু পড়ার নেই, সো উই আর ডান উইথ দিস রুল। এখন এই রুলসটাতে দেখো কি হচ্ছে, আবার ডটের পরে স্টার আছে, সো এখন কি স্টারকে আমার একবার লেফট শিফট করতে হবে, এবং স্টারটা যেহেতু আমার টার্মিনাল ছিল, সো এখানে আমার নতুন করে আর কোনো রুলস ওপেন হবে না, সো আমার এই আইটেম সেটটাও, এই আইটেম সেটটাকে আমি নাম দিলাম আমার I7 আইটেম সেট। ওকে, স্টারকে আমরা পরে করবো, আমরা সিকোয়েন্স অনুযায়ী যেহেতু যাচ্ছি, সো I5টা শেষ করে আসি, দেন I6 এ যাবো, দেন I7 থেকে আমরা স্টারকে একবার লেফট শিফট করবো। ঠিক আছে, সিকোয়েন্স অনুযায়ী না গেলে একটা মিস হয়ে যেতে পারে, দেখা গেল কোনো একটা মিস হয়ে গেছে, এবং এটা মিস হওয়া মানে কি আমার অটোমেটনে ভুল হওয়া, মানে কি আমার পার্স টেবিল ভুল হওয়া, পার্স টেবিল ভুল হওয়া মানে কি পার্সিংও, বোঝা গেছে? তুমি পার্সিংও কারেক্টলি তখন করতে পারো।
ফাইন। সো এখন আমরা টি কে এখন লেফট শিফট করেছি, এবার আমাদের নেক্সট আছে ডটের পরে এফ। সো আমরা এফ কে এখন লেফট শিফট করি এবং আমি দেখতে পাচ্ছি এই একটা কেস সিনারিওতে আমার ডটের পরে এফ আছে, সেটাকে যদি আমি লেফট শিফট করি তাহলে ইট উইল লুক লাইক দিস। টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এফ ডট ইজ ইন দ্য প্রোডাকশন বডি। এখানে আমি ডটের পরে এপসাইলন বা এফটি স্ট্রিং করছি এবং এটার জন্য আলাদা করে আমার কোনো কিছু শিফট করার নেই। সো উই আর ডান উইথ দিস আইটেম সেট। এখন দেখো এই আইটেম সেটটা কি অলরেডি কোথাও এক্সিস্ট করে? একদম সেম ভার্সন, প্রত্যেকটা জিনিস সেম হওয়া লাগবে, লাইক একদম কার্বন কপি হওয়া লাগবে। সো এই আইটেম সেটের মতো অন্য কোনো আইটেম সেট কি তোমার এই অটোমেটনে অলরেডি এক্সিস্ট করে? দেখো তো, করে কি? ইয়েস, i3। সো যেই জিনিস অলরেডি এক্সিস্ট করে সেটা তো আমার আর নতুন করে ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, শুধু শুধু আইটেম সেট বাড়ানো। হ্যাঁ, এবং কম্পিউটেশনের তো আমার কষ্ট তখন বেড়ে যাচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছ জিনিসটা হিউজ, রাইট? সো তাহলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে যখন আমি i5 আইটেম সেটে এফ কে এক ঘর লেফট শিফট করব, তখন আমি চলে যাব হচ্ছে i3 আইটেম সেটের কাছে। একদম সেম হওয়া লাগবে। যদি ধরো একটা জিনিসের ডিফারেন্স হতো, কোনো একটা এক্সট্রা প্রোডাকশন রুল আছে বা কম আছে বা ডটের পজিশন কোনো একটা রুলসে সেম নেই, তাহলেই কিন্তু আমি আর i3 তে কানেকশন দিতে পারতাম না। একদম এক্স্যাক্ট প্রত্যেকটা ইচ এন্ড এভরি জিনিস আইটেম সেটের সেম হওয়া লাগবে, তাহলেই তুমি ডিরেক্ট তখন কানেকশন দিতে পারবে। ওকে, তাহলে বলো তো, এখন আমি যদি আইডি কে শিফট করি আমি কোথায় যাব? অলরেডি এক্সিস্টিং আইটেম সেটে যাবে নাকি নতুন একটা আইটেম সেট বানানো লাগবে? মানে বলো তো, আইডি কে শিফট করলে i5 থেকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি গুড। দেখো আমি যদি আইডি কে শিফট করি ইট উইল লুক লাইক দিস, এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড, আইডি ডট ইজ ইন দ্য প্রোডাকশন বডি, এবং এটাই হবে আমার নতুন একটা আইটেম সেট। কিন্তু দেখো এই সেম চেহারার আইটেম সেট অলরেডি এক্সিস্ট করে। সো আমি কি করছি, আমি বলে দিলাম i5 থেকে আমি যখন আইডি কে দেখছি, আইডি কে এখন লেফট শিফট করছি, তখন আমি সেটার কানেকশন দিয়ে দিচ্ছি হচ্ছে আমার i4 এ। ওকে, তো i5 আইটেম সেট ডান। এবার আমরা i6 আইটেম সেটের দিকে তাকাই। সো i6 আইটেম সেটে আমি প্রথমেই ডটের পরে এফ কে দেখতে পাচ্ছি, সো এফ কে একবার লেফট শিফট করি। এফ কে একবার লেফট শিফট করলে রুলসটা দাঁড়াবে টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি স্টার এফ ডট। এবং এই একটা রুলসেই আমার i6 আইটেম সেটে, এই একটা আইটেমেই আমার ডটের পরে এফ আছে, সো এর জন্য একটা আইটেমই i6 আইটেম সেট থেকে এসেছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমার এই রুলসটা কমপ্লিটলি পড়া শেষ। কিভাবে বুঝলাম রুলসটা কমপ্লিটলি পড়া শেষ? বিকজ ডটের পরে আমার এপসাইলন বা এমটি স্ট্রিং আছে, এপসাইলন বা এমটি স্ট্রিং আছে। এই যে এপসাইলন দিলেও কিন্তু জাস্ট এখানেই পড়া শেষ, বিকজ এপসাইলন বা এমটি স্ট্রিং আলাদা করে কিছু পড়া। বুঝে গেছে? এরপরে দেখো আমার এইটার নামে এই এক্সাক্ট আইটেম সেট আমার কোথাও এক্সিস্ট করে না, সো আমি একটা নতুন আইটেম সেট বানালাম এবং এই আইটেম সেটটার নাম দিলাম আমি আমার i8 আইটেম সেট। এখন দেখো এখানে আমার আইডি কে শিফট করতে হবে এবং আইডি কে শিফট করলে আমি কিন্তু এক্স্যাক্টলি i4 আইটেম সেটে পাচ্ছি। এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড, আইডি ডট উইল বি ইন দ্য প্রোডাকশন বডি। সো আমি আর নতুন করে আইটেম সেট ক্রিয়েট না করে আমি কি করলাম, বলে দিলাম যে আমি যখন i6 থেকে আইডি কে এখন লেফট শিফট করব, আমি তখন চলে যাচ্ছি হচ্ছে i4 আইটেম সেটে। i6 আইটেম সেট ডান আমাদের। এবার আমরা i7 আইটেম সেটে যাই। ঠিক আছে, সো i7 আইটেম সেটের দিকে তাকাও। প্রথম রুলসটা আমার পড়া শেষ, বিকজ এরপরে আমি এপসাইলন পড়ছি বা এমটি স্ট্রিং পড়ছি বা ব্ল্যাক স্পেস পড়ছি। পরের রুলসটাতে আমার আবার কি করতে হবে, স্টার কে এক ঘর লেফট শিফট করতে হবে। ঠিক আছে, সো স্টার কে যদি আমরা এক ঘর আবার লেফট শিফট করি, তাহলে কিরকম হবে চেহারাটা? টি ইজ ইন দ্য প্রোডাকশন হেড, টি স্টার ডট এফ। ওকে, এবং এরপরে কি করতে হবে, এখন এফ এর রুলসটা আবার ওপেন করতে হবে। সো এফ এর জন্য আমরা ডট আইডি ওপেন করলাম এবং তুমি যদি খেয়াল করো এই আইটেম সেট অলরেডি একদম এক্সাক্ট কপি এক্সিস্ট করে হচ্ছে i6। সো আমরা আর কি করব, নতুন করে কোনো আইটেম সেট না বানিয়ে ডিরেক্ট i6 এর সাথে কানেক্ট করে দিব যে আমি যখন i7 থেকে স্টার কে এক ঘর লেফট শিফট করছি, আমি চলে যাচ্ছি হচ্ছে i6 আইটেম সেটে। সো কানেকশন দিয়ে দিই আমরা। আমরা চলে গেলাম হচ্ছে i7 থেকে
I6 আইটেম সেটে কি দেখে যাচ্ছে আমাদের স্টার দেখে যাচ্ছে। এখন I8 আইটেম সেটের দিকে তাকাও, কমপ্লিটলি পড়া শেষ। সো আমার এখানে আর নতুন করে কিছু করার নেই, লেফট শিফট করার নেই। সো আমাদের এখানে কিন্তু অটোমেটন ডান। সো অটোমেটন শেষ হওয়ার পরের স্টেপটা কি? অটোমেটনের পরের স্টেপটা হচ্ছে আমার পার্স টেবিল বা এই পার্স টেবিল বানানোটাই আমরা নেক্সট ক্লাসে দেখবো। পার্স টেবিল বানিয়ে পার্সিংটা করবো। ঠিক আছে, LR0 এর জন্য আবার SLR1 এর জন্য। সো আজকে এটুকুই, বাট আমি তোমাদেরকে একটা টাস্ক দিব যেটার উপরে, বিকজ এইটা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। সো আমি তোমাদেরকে একটা অটোমেটন করতে দিব, তোমরা করে নিয়ে আসবা, বিকজ অটোমেটন আমরা নেক্সট ক্লাসে করার সময় পাবো না। আমি ডিরেক্ট পার্স টেবিলে চলে যাবো ওই অটোমেটনটার পার্সপেক্টিভ থেকে। সো আই উইল টেক 10 minutes অন দ্য নেক্সট ক্লাস টু চেক যে তোমরা করতে পেরেছো কিনা, দেন আমরা পার্স টেবিলে চলে যাবো। সো আমি একটু এটার মতোই সিমিলার একটা ভার্সন দিচ্ছি। সো একটু কনটেক্সট ফ্রি গ্রামারটা লিখে নাও। ই ইজ ইন দ্য প্রোডাকশন হেড, E plus T is in the production body, then E is in the production head, T is in the production body, then T is in the production head, T star, F is in the production body, then T is in the production head, F is in the production body, then F is in the production head, bracket, E closing bracket is in the production body, then F is in the production head, ID is in the production body. একটা রুলস আমি এক্সট্রা অ্যাড করে দিয়েছি। ওকে, আচ্ছা আরেকটা অ্যাড করে দিই, এফ ইজ ইন দ্য প্রোডাকশন হেড, এপসাইলন ইজ ইন দ্য প্রোডাকশন বডি, সো দ্যাট এপসাইলনের রুলসও থাকলেও যাতে কনফিউশন না হয়। সো আমরা নেক্সট ক্লাসে এই কনটেক্সট ফ্রি গ্রামারটার অটোমেটনটা করে নিয়ে আসবো।